যে সংসদীয় আসনগুলোতে বিরোধী দলের এমপিরা জয়লাভ করেছেন সেই আসনগুলো নিয়ে সরকার একটি বড়সড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এই সিদ্ধান্তের ফলে যেই আসনগুলোতে বিরোধী দলের এমপিরা জয়লাভ করেছেন সেই আসনগুলোতে বিরোধী দলের এমপিদের ক্ষমতা অনেকটা খর্ব হয়ে যাবে এবং সরকার এই সিদ্ধান্তের ফলে সেখানে যে এমপিদের অনুকূলে যে বরাদ্দ যায় সেই বরাদ্দ ভাগাভাগি হয়ে যাবে। অর্থাৎ বিরোধী দলের এমপিরা একজন এমপি হিসাবে যে বরাদ্দ পান বা তাদের যে ক্ষমতা সেটা পুরোপুরি প্রয়োগ করার ক্ষেত্রে এই সিদ্ধান্তের ফলে এটা একটা বাধাগ্রস্ত হবে। তা আমরা দেখব সেই সিদ্ধান্তটি কি, সেই সিদ্ধান্তের ফলে আসলে কি ক্ষতি হতে যাচ্ছে বা বিরোধী দলের এমপিদের ক্ষমতা কতটুকু খর্ব হতে যাচ্ছে বা কমতে যাচ্ছে সেসব নিয়ে আলাপ করব। পাশাপাশি বিরোধী দল এটা নিয়ে কতটা রিয়্যাক্ট করছে তা নিয়েও কথা বলবো। সিদ্ধান্তটা হইল সরকার বা বিএনপি যে 200-র বেশি আসন পেয়েছে তার বিপরীতে তারা 36 জন নারী এমপি পেয়েছে। স্বতন্ত্র কোটায় যিনি নারী এমপি হয়েছেন, স্বতন্ত্র যে 6 জন এমপি একজনকে নারী এমপি বানিয়েছেন তিনিও বিএনপির নেত্রী। অর্থাৎ সরকার এই 37 জনকে ব্যবহার করতে পারবে বা তাদের মতো করে কাজে লাগাতে পারবে। তো সরকারের কিছুদিন আগে একটা সিদ্ধান্ত হয়েছে, একটা বৈঠক হয়েছে নারী এমপিদেরকে নিয়ে, প্রধানমন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বৈঠক করেছেন। সেই বৈঠকে একটা সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তটি হলো যেখানে বিরোধী দলের এমপিরা জয়লাভ করেছেন যেই আসনগুলোতে, সেই আসনগুলোতে এই নারী এমপিদেরকে দায়িত্ব দেওয়া হবে উন্নয়ন তদারকির জন্য। অর্থাৎ বিরোধী দলের এমপি, ধরেন আমি উদাহরণস্বরূপ ধরলাম হাসনাত আবদুল্লাহ যে আসনে এমপি হয়েছেন, কুমিল্লা 4 দেবিদ্বার আসন, সেই আসনে সরকার একজন নারী এমপিকে দায়িত্ব দেবে, উনি সরকার দলীয় এমপি হিসেবে কাজ করবেন। অর্থাৎ ওই আসনে এমপি হয়ে যাবেন 2 জন। সেখানে হাসনাত আবদুল্লাহ একক এমপি হিসেবে এতদিন যে ক্ষমতা ছিল বা তিনি যেভাবে ডিও লেটার দিতেন বা সরকার এর কাছ থেকে যে উন্নয়ন বরাদ্দ আসতো বা যে টাকা বরাদ্দ আসতো সেগুলো তিনি নিজের মতো খরচ করতে পারতেন। তো এখন যেটা ঘটবে, ওইখানে একজন নারী এমপি দিয়ে দিলে সেই এমপি এখানে মোটামুটি একটা ভাগাভাগি হয়ে যাবে। এই ভাগাভাগি হওয়ার ফলে হাসনাত আবদুল্লাহ যেখানে এমপি হয়েছেন সেখানে তার ক্ষমতা অনেকটা খর্ব হবে এবং 2 জন এমপি হওয়ার কারণে একটা ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হবে। এখন কথা হইল একজন এমপি কত টাকা বরাদ্দ পান উন্নয়নের জন্য? এমনিতে সরকার তো সামগ্রিকভাবে বিভিন্ন উইংয়ের মাধ্যমে বা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন জায়গায় উন্নয়ন করে, সড়ক পরিবহনের মাধ্যমে করে, তারপর অন্যান্য যেসব সংস্থা আছে সেগুলোর মধ্য দিয়ে করে। এছাড়াও এমপির অনুকূলে কিছু বরাদ্দ দেওয়া হয়, সেটা বিগত যে সংসদগুলো ছিল বছরে প্রায় 5 কোটি টাকার মতো দিয়ে থাকে। এই সংসদে, এই ত্রয়োদশ সংসদে হয়তো সেটা বাড়তে পারে বা কিছুটা কমতে পারে, ধরলাম 5 কোটি দিল। তো ওই কুমিল্লা 4 আসনে যদি 5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, সেই বরাদ্দের উপর ভাগ বসাবেন যিনি নারী এমপি হবেন তিনি। এই ক্ষেত্রে যিনি নির্বাচিত এমপি তার ক্ষমতা অনেকটাই খর্ব হয়ে পড়বে এবং এই কাজটি সরকার খুব সূক্ষ্মভাবে করছে এই জন্য যাতে ওই আসনগুলোতে সরকার দলীয় একজন এমপি তার ক্ষমতাটা প্রয়োগ করতে পারে। এখন ধরেন জামাত একটি আসনে জয়লাভ করেছে, সেই আসনটিতে সরকারের অনুকূলে যে সরকার থেকে যে বরাদ্দ দেওয়া হবে এমপির অনুকূলে, সেই টাকা তো তিনি তার মতো করে খরচ করবেন। পরবর্তী নির্বাচনে তিনি যেভাবে খরচ করলে ভোটটা বেশি পাবেন সেভাবেই তিনি খরচ করবেন। তিনি রাস্তা করার ক্ষেত্রে হয়তো জামাত অধ্যুষিত এলাকা যেটা, সেই জায়গায় তিনি হয়তো বেশি বরাদ্দ দেবেন বা সেখানে বেশি করবেন, বা যেখানে তিনি ওয়াদা করে ভোট পেয়েছেন সেখানে তিনি দেবেন। যখন সেখানে নারী এমপি ঢুকে যাবে, সরকারের অ্যাসাইন করা সংরক্ষিত আসনের নারী এমপিরা ঢুকে যাবেন, তখন সেখানে এটা ভাগাভাগি হয়ে যাবে এবং বিএনপিও সেখানে তার স্বার্থ রক্ষার মতো কাজ করতে পারে। যেমন ধরেন যে উন্নয়ন তদারকের কাজ তাদেরকে দেওয়া হচ্ছে, তো তিনি চাইলে ওই আসনে কিছু কাজ নিয়ে যেতে পারবেন এবং তিনি যখন কাজ নিয়ে যাবেন তখন তিনি পরবর্তীতে বিএনপি ভোট পায় ওই রকমভাবেই তিনি কাজটা করার চেষ্টা করবেন। এটাই মূলত দ্বন্দ্বটা তৈরি হয়েছে। আমি আশা করি আপনারা হয়তো কিছুটা বুঝতে পারছেন, কিন্তু আমি আরেকটু খোলাসা করে বলি। ধরেন জামাতের যিনি এমপি হয়েছেন তিনি তো জামাত কেন্দ্রিক কাজ করবেন এবং জামাতের ভোটারদেরকে খুশি করার জন্যই তিনি মূলত কাজটা করবেন। বাংলাদেশের রাজনীতিটা এমনই, বিএনপি যেমন ধরেন আমি যে আসনে, সেই আসনে বিএনপি যেভাবে কাজ করবে সেটা বিএনপি উপকৃত হবে বা বিএনপির নেতাকর্মীরা উপকৃত হবে, সেভাবেই তারা কাজ করার চেষ্টা করবে। এর বাইরে বরাদ্দ পেলে তারা নতুন কিছু ভোটারকে আকৃষ্ট করার জন্য ভিন্ন কাজ করবে। যখন জামাতের এমপিও যখন সরকার থেকে যে বরাদ্দ পাবে তিনিও ঠিক একইভাবে কাজ করবেন। কিন্তু যখন বিএনপি একজন এমপিকে সেখানে নতুন করে নারী এমপিকে অ্যাসাইন করে দিচ্ছে, তিনি কিন্তু সেখান থেকে ভাগ নেবেন, উন্নয়ন কাজ নিয়ে তিনি
হচ্ছে বার্গেন করতে পারবেন, এবং যিনি এমপি আছেন, নির্বাচিত এমপি বিরোধী দলের হলেও তাকে বলবেন আপনি এখানে করছেন কেন, এখানে করেন, আমারও যাতে একটু সুবিধা হয় বা আমারও যেন একটু ভোট বাড়ে। অর্থাৎ এই বিরোধী দলের এমপিদের আসনগুলোতে সরকার এমনভাবে লোক সেট করে দেবে বা এমনভাবে এমপি সেট করে দেবে, সেই আসনগুলোতে মূলত বিএনপি এক ধরনের উপকৃত হওয়ার চেষ্টা করবে। এর মধ্য দিয়ে বিএনপি ওই আসনগুলোতে, যে আসনগুলোতে জামাত, এনসিপি বা তাদের জোট জয়লাভ করেছে, সেই আসনগুলোতে বিএনপি তাদের ভোট বাড়িয়ে নেওয়ার চেষ্টা থেকে এই কাজটি করছে। এই কাজটিকে অনেকেই অগণতান্ত্রিক হিসাবে দেখছেন, অনেকেই আসলে সরকারের যে একটা খারাপ কাজের উদাহরণ হিসাবে এটা দেখছেন। তবে আবার বিএনপির পার্সপেক্টিভ থেকে যদি দেখেন, বিএনপি কিন্তু এটা একটা অনন্য একটা গেম খেলেছে। বিরোধী দলের আসনগুলোতে সরকার এটা তদারকি করবে এবং সরকারের একজন এমপি এটা তদারকি করবেন এবং তিনি তার মতো করে কিছু কাজ বাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যাতে সেখানকার স্থানীয় বিএনপি বলেন, স্থানীয় বিএনপির ভোটারদেরকে আকৃষ্ট করা বলেন, নতুন ভোটারদেরকে আকৃষ্ট করা বলেন, সব কিছুই তিনি করার চেষ্টা করবেন। এটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। জামাত এবং এনসিপি খুব প্রতিক্রিয়া দেখাচ্ছে এটা নিয়ে, এবং তারা আসলে এটা খুব সহ্য করবে কিনা, আসলে অসহ্য করার কিছু নাই, সরকার চাইলে কিন্তু অ্যাসাইন করতে পারে। এখন জামাত এবং এনসিপি জোট বা 11 দলীয় জোটের যে নির্বাচিত এমপির সংখ্যা সেটা হলো 77, কিন্তু বিএনপির সর্বসাকুল্যে নারী এমপির সংখ্যা হলো 36। ধরলাম স্বতন্ত্র ওই যে যাকে এমপি করা হয়েছে, স্বতন্ত্ররা যাকে এমপি করেছেন, তিনিও ধরলাম বিএনপির এমপি, তিনি বিএনপির নেত্রীও ছিলেন, ছাত্র দলের রাজনীতি করতেন, তাকেও যদি বিএনপির সঙ্গে রাখে তাহলে 37 জন। এখন এই 77 জনের আসনে তো আর 37 জনকে দেওয়া যাবে না। বিএনপি সেভাবেই চুজ করবে যে আসনগুলোতে তাদের ভোট অনেক কম পেয়েছে এবং যে আসনগুলোতে জামাত আসলে নিজেদের ভোট আরও বাড়ানোর স্কোপ রয়েছে এইসব সরকারি কাজের মধ্য দিয়ে, সেই আসনগুলো বিএনপি চুজ করে করে এই 36 জন বা 37 জন নারী এমপিকে সেখানে ব্যবহার করবে বা সেখানে অ্যাসাইন করে দেবে, যাতে বিএনপির মতো করে তাদের ভোট বাড়িয়ে নিতে পারে। এই সরকারের বরাদ্দ দেওয়া টাকাগুলো যেন তারাও কিছু ভাগ পেয়ে সেখান থেকে হচ্ছে তারা তাদের মতো কাজ করতে পারে। আমি নিউজটা একটু পড়ি। নিউজটা সমকাল করেছে। গত সোমবার এই নিয়ে একটা বৈঠক হয়েছে, সেই বৈঠকেই এই বিষয়ে মোটামুটি কথাবার্তা হয়েছে। সমকাল বেশ কিছু সোর্সের মধ্য দিয়ে এই তথ্যগুলো পেয়েছে এবং তারা সেটা লিখছে। জামাত ইসলামী সহ বিরোধী দলীয় সংসদ সদস্যদের আসনে উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়া হবে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপিদের। ওইসব আসনের জন্য আধা সরকারি ডিও লেটারও তারা দিতে পারবেন, অর্থাৎ আধা সরকারি পত্র যেটা ডিও লেটার বা নিয়োগের বা বদলির এইসব পেপারও তারা দিতে পারবেন। অর্থাৎ বুঝতে পারছেন যে ওই আসনে ওই নারী নির্বাচিত না হলেও যিনি নির্বাচিত হয়েছেন তার সঙ্গে টেক্কা দিয়ে তিনি কাজ করতে পারেন। এটা হচ্ছে গত সোমবার এরকম মন্ত্রী পরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংরক্ষিত নারী আসনের এমপিদের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকে এইসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তো এই বৈঠকে বিএনপির যে 36 জন এমপি, এই 36 জন এমপি উপস্থিত ছিলেন। তা আমি যদি সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারের বক্তব্যটা দেখি, খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলছেন উন্নয়ন তদারকি করা সরকারি বা বিরোধী দলীয় এমপিদের কাজ নয়, উন্নয়নের দায়িত্ব স্থানীয় সরকারের। তারপরও এমপিরা এই কাজে যুক্ত থাকেন। এখন যদি নারী এমপিদের রাজনৈতিক কারণে বিরোধী দলীয় এমপিদের আসনে উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়, তাহলে তা শুধু অনৈতিক নয়, গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। তিনি আরও বলছেন এই উদ্যোগে এই ক্ষমতার দ্বন্দ্ব বাড়বে। সরকার যদি ক্ষমতাসীন দলের নারী এমপিদের বিভিন্ন আসনে দায়িত্ব দেয়, তাহলে বিরোধী দলীয় জোটের নারী এমপিদের কোন কোন আসনে দায়িত্ব দেবে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকার দলীয় এমপিদেরকে যদি বিরোধী দলের এমপিদের আসনে দায়িত্ব দেওয়া হয়, তাহলে কি বিরোধী দলীয়গুলোকে কি সরকার দলীয় এমপিদের আসনে দায়িত্ব দেবে কিনা? সেটা দিলেও হচ্ছে, যদি দেয় সেক্ষেত্রে এই বিরোধী দলীয় নারী এমপিরা কি সরকার দলীয় এমপিদের সঙ্গে পেরে উঠবে কিনা সেটাও কিন্তু প্রশ্ন থাকছে। তবে আমার মনে হয় না যে সরকার বিরোধী দলীয় নারী এমপিদেরকে সরকার দলীয় এমপিদের আসনগুলোতে দিবে। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি বলছেন, শেখ হাসিনাও সংরক্ষিত আসনের আওয়ামী লীগ এমপিদের জেলার দায়িত্ব দিয়েছিলেন, তাদের মাধ্যমে বিরোধী দলীয় এমপিদের আসনে অযাচিত হস্তক্ষেপ করানো হতো। তারেক রহমান যদি শেখ হাসিনা হতে চান তাহলে তো কিছু বলার নাই, কিন্তু এর ফল পাবেন, তিনি এরকম করেই বলছেন। এ নিয়ে হাসনাত আবদুল্লাহও প্রতিক্রিয়া দিয়েছেন। আমি উদাহরণ হিসেবে হাসনাত আবদুল্লাহর আসন বলেছি, এমন না যে হাসনাত আবদুল্লাহর আসনেই সরকার একজন নারী এমপিকে অ্যাসাইন করবে, এরকম না। আমি এটা উদাহরণ হিসেবে বলেছি, তিনি খুব পরিচিত হিসাবে বলেছি। জনগণ, হাসনাত আবদুল্লাহ বলছেন, জনগণ নির্বাচিত করেছে একজনকে আর সংসদীয় আসনে দায়িত্ব পালন করবে আরেকজন, এটা হতেই পারে না, সম্পূর্ণ অগণতান্ত্রিক। যেসব আসনে
সরকারি দলের প্রার্থীরা পরাজিত হয়েছেন, সেখানে জনপ্রতিনিধিকে বাদ দিয়ে সংরক্ষিত আসনের এমপিকে দায়িত্ব দেওয়া হচ্ছে। সরকার জনগণের উপর পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। তিনি এখানে বলছেন যে সেখানে বিএনপিকে জয়ী করেনি জনগণ, সেই কারণে হচ্ছে সরকার নিজেদের এমপি সেখানে বসিয়ে বা নিজেদের এমপিকে সেখানে দায়িত্ব দিয়ে বসানোর মধ্য দিয়ে সরকার জনগণের উপর থেকে প্রতিশোধ নিচ্ছে। প্রতিশোধ কিনা সেটা বলতে পারবো না, তবে এই যে সিদ্ধান্ত হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিত এবং বিরোধী দলীয় এমপিদের লাগাম টানা বলেন সরকারের দিক থেকে, বা তাদেরকে রাইট ট্র্যাকে রাখা বলেন। এখন কথা হচ্ছে, এখন পর্যন্ত কি বিরোধী দলীয় কোনো এমপি রাইট ট্র্যাক থেকে সরে গেছেন কিনা সেটাও কিন্তু প্রশ্ন থাকে। কিন্তু সরকার এটা আসলে এক ধরনের নিজেদের ফায়দা হাসিলের জন্য করার চেষ্টা করছে। এটা এই বিরোধী দলীয় এমপি বলেন, তারপরে বদিউল আলম মজুমদার বলেন, তারা যে সমালোচনা করছেন এই সমালোচনার যৌক্তিকতা রয়েছে। সরকারের জায়গা থেকে ওই আসনগুলোতে বিএনপির পার্সপেক্টিভ যেটা, যে সেখানে তাদের ভোট বাড়ানোর জন্য তারা এই পলিটিক্যাল গেমটা খেলছে, কিন্তু যেটা অনেকটা অনৈতিক এবং অগণতান্ত্রিক এবং গণতান্ত্রিক চেতনার পরিপন্থী বলে বলছেন অনেকেই। তবে এই কাজটাকে অনেকেই ভালো কাজ হিসাবে দেখছেন না। এখন সরকার এই বিষয়ে আসলে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়, তবে আপাতত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই পথেই হাঁটবে এবং বিরোধী দলীয় এমপিদের ক্ষমতা খর্ব করার পথেই সম্ভবত সরকার শেষ পর্যন্ত হাঁটবে। আসসালামু আলাইকুম। আলোচনা করেছি মাহফুজ আলমের ফেসবুক পোস্ট নিয়ে। মাহফুজ আলমের যে শুভেন্দু অধিকারী বলেছিল না যে শুভেন্দু ক্ষমতা আসার পরে বাংলাদেশের জামাতের চিরবিরানি শুরু হয়ে গেছে, তো আমার মনে হয় আওয়ামী লীগের কিছু কিছু আওয়াজ ঝটিকা মিছিলে আপনার এই বাংলাদেশে এন্টি আওয়ামী লীগ ফোর্স, এই এন্টি আওয়ামী লীগ ফোর্স বিএনপি না, কেউ বিএনপির সঙ্গে মিলাবেন না। ওই যে জুলাই অভ্যুত্থান, জুলাই হ্যানত্যান, মেটিকুলাস ডিজাইন, তারপরে ডক্টর ইউনূসের শাসনকাল, তখনকার উপদেষ্টা, এদের ভিতরে চিরবিরানি শুরু হয়ে গেছে। চিরবিরানি না হলে হঠাৎ আবার মাথা চাগান দিয়ে উঠে আসিফ নজরুল বিপ্লবী পোস্ট দেওয়া শুরু করেছে। আওয়ামী লীগ ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ। আসিফ নজরুল জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ফেরা বিষয়ে অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট নিয়ে আলোচনার মধ্যে এ নিয়ে কথা বলেছেন। আরেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে আসিফ নজরুলের এই পোস্টে মাহফুজ আলমের বক্তব্যের ভিন্নতা খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। 2024 সালে ছাত্র গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তাতে ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের অধ্যাপক আসিফ নজরুলের পাশাপাশি তার ছাত্র মাহফুজ আলমও ছিলেন। নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের বিদায়ের 3 মাসের বেশি সময় পর গতকাল মঙ্গলবার মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে বলেন, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানো, মাজার ও হিন্দুদের উপর হামলা এবং ডানপন্থীদের উত্থানের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ব্যাক করেছে। তার 24 ঘন্টার মধ্যে আসিফ নজরুল একই বিষয়ে লেখেন। তার 3 বাক্যের এই পোস্টে 55 মিনিটের পরে 13,000-এর মতো, একই সময় পোস্টটির শেয়ার দেখাচ্ছিল 358 বার। গতকাল মাহফুজ আলম তার দীর্ঘ পোস্টে লিখেছিলেন, লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমাম আবার ফেরত এসছে, কিভাবে ফিরলো সে গল্পই বলবো আজ। এরপর আওয়ামী লীগ কিভাবে ফিরেছে তার বিরাট একটি তালিকা তুলে ধরেন জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মাহফুজ আলম। তিনি লিখেছেন, লীগ সেদিনই ব্যাক করেছে, আমি এর আগে যেটা আলোচনায় বলেছি এটা রিপিট করছি না, এবং এই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন মাহফুজ আলম। মাহফুজ আলম বেশ কিছু মন্তব্য করেছেন। আমার সামনে আরো একটি নিউজ আছে, এই আসিফ নজরুল, মাহফুজ আলমরা যখন এই বিষয় নিয়ে ব্যস্ত তটস্থ, তখন চট্টগ্রামে আবারও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তাদের ঝটিকা মিছিল করেছে এবং এই মিছিলের খবরটিও আপনার প্রথম আলো পত্রিকায় খুব বড় করে এসছে এবং প্রথম আলো পত্রিকা আরো একটি বিশ্লেষণ করেছে, যে বিশ্লেষণে হেডলাইন করা হয়েছে, আওয়ামী লীগ ব্যাক করেছে, মাহফুজের পোস্ট নিয়ে আলোচনা বিতর্ক। ছোট্ট করে শুধু 2-4টা লাইন বলি আপনাদেরকে। জুলাই গণ অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কার্যত বাংলাদেশের রাজনীতিতে ব্যাক করেছে, ফিরে এসেছে
এক ফেসবুক পোস্টে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজুল আলমের এমন বক্তব্য নিয়ে নানান আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। এই পোস্টকে কেন্দ্র করে কেউ কেউ অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের কারো কারো বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ সামনে এনেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, মাহফুজ আলম এখন যে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছেন সেই সরকার থেকে তাহলে তখন তিনি কেন সরে দাঁড়াননি? এই প্রশ্নটা আমিও তুলেছি। সে যে বলছে মব হয়েছে, মাজার ভাঙা হয়েছে, হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, তো মাহফুজ আলম তখন তার কি দায়িত্ব ছিল? সে তো সর্বোচ্চটা উপভোগ করে তারপরে ক্ষমতা ছেড়েছে। অবশ্য মাহফুজ আলম এমন এক সময় আওয়ামী লীগের ফেরা নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন যখন সামাজিক যোগাযোগ মাধ্যম জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন 2.0 এর বিষয়টি আলোচনায় এনেছেন আওয়ামী লীগ ও দলটির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া ভারতের কিছু গণমাধ্যম সম্প্রতি শেখ হাসিনা সাক্ষাৎকারও প্রকাশ করেছে। এই যে 2.0 এই আলোচনাটা খুব দীর্ঘ হচ্ছে। আমরা নিশ্চয়ই সামনে এ ব্যাপারে আরো বিশদ আলোচনা করব। দেখা যাক আসিফ নজরুলদের এই তটস্থ ভাব শেষ পর্যন্ত কোন দিকে গিয়ে গড়ায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।